প্রিয় বন্ধুগণ, বাংলাদেশের বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হই। সেরকম আজকেও আপনাদের সঙ্গে নতুন কিছু ভিডিও যুক্ত করব। আপনারা সেই ভিডিওগুলো দেখবেন এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটি অন করে রাখবেন। আমাদের গতকালকের একটা প্রেস রিলিজে আমাদের অবস্থান স্পষ্টভাবে পরিষ্কার করা হয়েছে। এখানে অনেকগুলো জটিলতা আছে, আপনারা জানেন। এখানে আমাদের এই সরকার দায়িত্বে আসার পরেই অধ্যাদেশে পরিবর্তন, আইনের পরিবর্তন এনে সিটি কর্পোরেশন পৌরসভাগুলো বিলুপ্ত ঘোষণা করা হয়েছিল এবং তারপরে এখানে অনেকগুলো আইনি জটিলতা আছে, সেগুলো আমরা আইন মন্ত্রণালয় থেকে জানতে চেয়েছি যে কী ধরনের আইনি জটিলতা আছে কিংবা আছে কিনা, এবং এর বাইরেও মেয়াদ সংক্রান্ত জটিলতা আছে। এর বাইরে আবার আমরা একটা লিগ্যাল নোটিশ পেয়েছি এবং আমাদেরকে বিবাদী করে রিটও করা হয়েছে যাতে শপথ গ্রহণ করতে না দেওয়া হয়। আমরা যতদূর জানি সেটা বিচারাধীন আছে। তো এই সকল ধরনের জটিলতা নিরসন না করে আমরা কোনো সিদ্ধান্তে আসলে যেতে পারছি না। তো রিটের বিষয়টা এবং আইন মন্ত্রণালয়ের মতামত পাওয়া গেলে কোনো ধরনের আইনি জটিলতা না থাকলে শপথ দিতে কোনো অসুবিধা নেই। যদি আইনি নিষ্পত্তি হওয়ার আগে সমর্থকটা যদি না সরে, সেক্ষেত্রে নগরবাসীর জন্য আসলে কী ধরনের ভূমিকা পালন করে? এটা দুঃখজনক। আমরা আশা করব যে যারা সেখানে আন্দোলন করছেন, আমরা দেখেছি বেশিরভাগই একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের নেতাকর্মী। আমাদের প্রত্যাশা থাকবে যে নগরবাসীর যে ভোগান্তি, এবং ভোগান্তিটা শুধুমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ার জন্য নয়। আপনারা জানেন যে অনেক রেগুলার অ্যাক্টিভিটিস, রেগুলার কাজ আছে সিটি কর্পোরেশনের, সেগুলো এক ধরনের স্থবিরতা হয়ে আছে। এই ভোগান্তি নিরসনের জন্য ওনারা ধৈর্য দেখাবেন এবং এই যে আইনি জটিলতাগুলো আছে, হাইকোর্টে বিচারাধীন আছে, হাইকোর্টের প্রতিও সম্মান প্রদর্শন করবেন। এবং আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া অথবা এনসিপি নেতৃবৃন্দ ওনারা কোনোভাবেই চাবেন না যে ইশরাক ঢাকার মেয়র হোক। এর ভিতরের কারণটা আসলে কি? এর ভিতরের কারণ হচ্ছে এনসিপির যে নেতারা আগামীতে নির্বাচন করতে চান, তাদের বেশিরভাগ নেতারাই ঢাকায় ইলেকশন করতে চান। এখন তারা যে ঢাকায় ইলেকশন করবেন, ঢাকায় ইলেকশন ইশরাক যদি মেয়র হয়ে যায়, তাহলে বিএনপির প্রভাব বলয় আরও বিস্তৃত হবে, শক্তিশালী হবে। ওনারা ইলেকশন করবেন, জিতবেন তো দূরের কথা, ইলেকশনই প্রচারণা যে করবেন ঢাকার আসনগুলোতে, সেইটাও তো করতে পারবেন না যে পরিস্থিতি দাঁড়িয়েছে। দেখেন, বাস্তবতা হলো এইটাই। কিছুদিন আগে আপনারা দেখেছেন না যে একটা তথ্য ভাইরাল হয়েছিল, ঢাকায় যে কাউন্সিলররা আছে, কমিশনাররা আছে, সেই কমিশনারদেরকে কিভাবে করে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে থেকে নিয়োগ দেওয়ার জন্য একটা প্রক্রিয়া করা হয়েছিল। এবং এনসিপির কিছু নেতারা তারা নির্দিষ্ট একটা জায়গায় বসে কারা কারা এইখানে সামনে ঢাকার এই জায়গাগুলোতে দায়িত্ব পালন করতে চান তাদেরকে ডেকে মিটিং করেছেন। শর্ত ছিল যে তারা সবাই এনসিপি করতে হবে। তার মানে কি জানেন? তার মানে হচ্ছে এইভাবে করে ঢাকা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা, হুট করেই তো আপনি এখানে আপনার অবস্থান তৈরি করতে পারবেন না। তো অতীতে যারা এইখানে মোটামুটি তাদের একটা অবস্থান তৈরি করেছিলেন এবং এনসিপির সাথে কাজ করবেন, এনসিপি থেকে যারা নির্বাচন করবেন তাদের পিছনে জনবল দেবেন, তাদের পিছনে মিটিং মিছিল করবেন, তাদের সাথে হয়ে কাজ করবেন, তাদেরকে আসলে এই জায়গাগুলোতে, এই ওয়ার্ডগুলোতে কমিশনার হিসেবে তাদেরকে নিয়োগ দেওয়ার জন্য এনসিপি থেকে একটা প্রক্রিয়া হয়েছিল। কিন্তু সেটা ফাঁস হয়ে যাওয়ার কারণে তাদের সেই আশায় ঘুরে বালি হয়ে গেল, সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হলো না। কিন্তু এখনও পর্যন্ত এনসিপির নেতারা স্বপ্ন দেখছেন যে তারা ঢাকার এই গুরুত্বপূর্ণ আসনগুলো থেকে তারা এমপি ক্যান্ডিডেট হবেন এবং এমপি হবেন। এখন বাধা হয়ে দাঁড়াচ্ছে যে যদি ইশরাক হোসেন এই জায়গায় মেয়র হয়ে যান, তাহলে তাদের পক্ষে এটা আর বাস্তবায়ন করা সম্ভব না। দেখেন, এদিকে যে বর্তমান প্রশাসক আছেন এজাজ সাহেব, উনি তো আগে এনসিপি করতেন, এনসিপির নেতা ছিলেন, এবং ওনার বিষয়ে আমরা একটা গুরুতর অভিযোগ পেলাম যে উনি হিজবুত তাহরির করতেন এবং উনি গ্রেপ্তারও হয়েছিলেন। তো ওনার মতো একজন ব্যক্তিকে আপনি কিভাবে আপনি দক্ষিণ সিটি কর্পোরেশনের আপনি প্রশাসক হিসেবে নিয়োগ দেন? তার মানে দেখেন, এখানে যারা এই দায়িত্বগুলো পালন করছেন, আজকে বলতেই হচ্ছে যে এই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আমাদের একসময়ের সহযোদ্ধা বলতে আমার সাবঅর্ডিনেট ছিলেন। এখন আমরা আসলে হতাশ হচ্ছি। এটা তো ইশরাকের প্রাপ্য অধিকার না, তাকে তো জনগণ ভোট দিয়েছে, সাদাত হোসেন, এটা তো কোর্টের রায়। এখন আপনি বলতেছেন যে অবৈধ নির্বাচনের বৈধ মেয়র, আপনি রাজনৈতিক রেটরিক দাঁড় করাইতেছেন। এখন আপনি কি তাহলে কোর্টকে মানেন না? আমি দেখলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া ওনার যে পোস্ট, সেখানেও এই বিষয়টা উল্লেখ করেছে। তাহলে আপনি কিভাবে উপদেষ্টা হয়েছেন? আপনাদের এই ইন্টারিম সরকারের বৈধতাটা কি? এটাও তো সেই সুপ্রিম কোর্টের সেই আপনার হচ্ছে পরামর্শমূলক সেই ধারা, যেই ধারা পরামর্শ দিয়েছে যে হ্যাঁ, এরকম এই পরিস্থিতিতে একটা ইন্টারিম গভর্নমেন্ট এটা আপনারা করতে পারেন, এই যে লেজিটিমেসি। তো সেই কোর্টই তো রায় দিয়েছে সাদাত হোসেনকে মেয়র হিসেবে, সেই কোর্টই তো রায় দিয়েছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে। তাহলে আপনি কেন সেখানে শপথ পড়াচ্ছেন না? এখন নানান রকমের আলাপ আলোচনা দিয়ে
আইনি জটিলতা তৈরি করা এবং আইনিভাবে এটার প্রতিবন্ধকতা আছে এই সমস্ত কিছু বলে আপনি কালক্ষেপণ করতেছেন। এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টার এটা দায়িত্ব ছিল, যেই ইশরাক হোসেন এতদিন লড়াই সংগ্রাম করেছে, অত্যাচারিত হয়েছে, তার হাজার হাজার নেতাকর্মীরা জেল কেটেছে, অত্যাচারের শিকার হয়েছে, তাকে তো তার সেই প্রাপ্যতা দিতে হবে। উনি ভিন্ন দল করেন, আমি ওনার দল করি না, কিন্তু ওনার অসংখ্য নেতাকর্মীর সাথে আমার জেলখানা আমরা একসাথে জেল কেটেছি। এই যে গতকালকে আমি দেখেছি যে ইয়াকুব সরকার, ইসাক সরকার, যাদের নামে 250, 300, 350 করে মামলা ছিল, তারা গতকালকে মিছিল করতেছে এই সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাককে চেয়ে। তো এটা 250, 300 মামলা খেয়ে এত বছরের পর বছর তারা অত্যাচারিত হয়েছে, তো তাদের রাজনৈতিক অধিকার, মানুষ তাদেরকে ভোট দিয়েছে, সেই অধিকার আপনি দিবেন না? এতটা কোণঠাসা যখন আপনি করবেন আর তারা বিক্ষুব্ধ হবে, এটাই তো স্বাভাবিক ভাই। এটা অনেকের কাছে দৃষ্টিকটু লেগেছে যে এরকম অভ্যুত্থানের একজন প্রতীক বিপ্লবী নেতৃত্ব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার গলায় জুতার মালা এইভাবে করে পরানো হয়েছে। আমি সেটাই বলছি যে একসময় যারা আমাদের সহযোদ্ধা ছিল, আমার সাবঅর্ডিনেট ছিলেন যারা, আমি তাদের সফলতা কামনা করি, তারা ভালো করুক ভবিষ্যতে, কিন্তু তাদের এই ধরনের অধপতন অথবা তারা ক্ষমতার লোভে, পয়সার লোভে বিপদগামী হবে, এটা আমরা অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়ার চেষ্টা করছি। এই বিষয়টি আমরা ঘৃণা ভরে প্রত্যাখ্যান করছি এই বক্তব্যটি, কারণ আমরা কোনো সময় মামলা না নির্বাচন বর্জন করে বা সেদিন কোনো ঘোষণা দিয়ে আমরা উঠে আসি নাই। নির্বাচনের শেষ সময়েও আমি বক্তব্য রেখেছিলাম যে আমি মাঠে আছি, এখনো রয়েছি, আগামীতেও থাকব। অতএব নির্বাচনের পরবর্তী সময়ে আমরা সকল সাক্ষ্য প্রমাণ সংগ্রহ করে মামলার প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে আমরা সময়সীমার মধ্যেই মামলাটি দায়ের করেছিলাম, যেটি 180 দিনের মধ্যে নিষ্পত্তি করার কথা থাকলেও সেটিকে নিষ্পত্তি করা হয় নাই। তৎকালীন অবৈধ অপসারিত মেয়র তাপস তিনি আদালতকে প্রভাবিত করে এই মামলাটিকে বাতিল করার জন্য তিনি প্রেয়ার দেন, কিন্তু তখন বিজ্ঞ নির্বাচনী ট্রাইব্যুনাল সেটিকে গ্রহণ করেন নাই। এর পরিপ্রেক্ষিতে তিনি হাইকোর্টে যান, গিয়ে মামলাটিকে দীর্ঘদিন স্টে করে রাখেন। আমরা অনেক চেষ্টা সত্ত্বেও সেখানে কোনো ধরনের কিছু করতে পারি নাই, কারণ আদালত সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল ফ্যাসিবাদী আওয়ামী সরকারের। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। পরবর্তীতে আমরা মামলাটির স্টে ভ্যাকেট করে আবারও ট্রাইব্যুনালে নিয়ে আসি এবং সেখানে পূর্ণাঙ্গ সাক্ষী শুনানি, যুক্তি, তর্ক, যত আইনি পদক্ষেপ অনুসরণ করা দরকার সবকটি সম্পন্ন করে আমরা রায়টি পেয়েছি। এবং এই রায় পাওয়ার মধ্য দিয়ে সেই যে অপব্যাখ্যা করা হচ্ছিল অবৈধ নির্বাচনকে বৈধতা দেওয়া, সেটা আমরা দেই নাই ভাই। অবৈধ নির্বাচনকে বৈধতা আদালত দিয়েছেন বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, সেটাকে মেনে নিতে হবে। সেটা যদি কেউ মানতে অস্বীকার করে তাহলে ধরে নিতে হবে তারা আদালতকে অবমাননা করছে। এরপরের যে বিষয়টিতে আমি আসতে চাই, এই মামলার রায়ের তারিখ 27শে মার্চ 2025। 27শে মার্চ 2025-এ এই মামলার রায়টি আমরা পাই। পরবর্তীতে নির্বাচন কমিশন কর্তৃক গ্যাজেট প্রকাশের তারিখ 27শে এপ্রিল 2025। 27শে এপ্রিল 2025 তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার, সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে। এখানে আরেকটা ধোঁয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে, যেটি নির্বাচন কমিশনের দরকার নেই, তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে। এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি 5 দিন যাবৎ তার টেবিলে পড়েছিল, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই। দ্বিতীয়ত, এখানে নির্বাচন কমিশনের একটা বাধ্যবাধকতা রয়েছে, রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট করতে হবে, না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে। কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে, জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে আচ্ছা আইন মন্ত্রণালয়কে হয়তো তোয়াক্কা না করে কোনো ধরনের প্রভাব খাটিয়ে নির্বাচন কমিশন থেকে গ্যাজেট করানো হয়েছে কিনা, এই ধরনের একটা চিত্র দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটা অত্যন্ত আমি বলবো দুঃখজনক। নির্বাচন কমিশন একটি স্বাধীন সার্বভৌম প্রতিষ্ঠান, তারা আপন গতিতে তারা নিজ সিদ্ধান্তে কাজ করে চলেছে, এই ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। এখন সর্বশেষ যে বিষয়টি বলতে চাচ্ছি, গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই, যেটি কিনা তাদের এখতিয়ারে পড়ে। বর্তমান সরকার বলতে স্থানীয় সরকার বিভাগকে বোঝানো হচ্ছে, যেখানে নির্বাচন কমিশন থেকে এই নির্দেশনাটি গ্যাজেট সহ স্থানীয় সরকার বিভাগে অর্থাৎ স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পাঠানো হয়।
পাঠানোর পর তারা আরেকটি যে কাজ করে সেটিকে আইনের দৃষ্টিতে অনেকেই বলেছে সেটি বেআইনি, সেটি হলো তারা পাল্টা নির্বাচন কমিশনকে চিঠি লিখে সেখানে একাধিক একটা রেফারেন্স দিয়ে বলার চেষ্টা করে যে এখানে আপিল করবে কি না। অথচ নির্বাচন কমিশন কিন্তু তার যে আইনজীবী প্যানেল রয়েছে, তার যে বিজ্ঞ আইনজীবীরা রয়েছেন এবং তার যে প্রক্রিয়া রয়েছে সেটি সম্পন্ন করে পূর্ণাঙ্গ কমিশন মিলেই কিন্তু সিদ্ধান্ত দিয়ে গ্যাজেট প্রকাশ করে ফেলেছে। অতএব এখানে স্থানীয় সরকার মন্ত্রণালয় কি নির্বাচন কমিশনকে অলমোস্ট নির্দেশনা দিতে পারে কিনা সেই বিষয়টি এখন প্রশ্নে চলে এসেছে। তো এখানে আমরা দেখছি যে নির্বাচন কমিশনের উপর ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা বলেছেন। সুতরাং ডিসেম্বরের মধ্যে ইলেকশন হলে রাজনৈতিক দলগুলোর সাথে সরকারের যে দূরত্ব সেই দূরত্ব কমে আসবে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কোনো উপদেষ্টা আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন এবং রিফাইন্ড আওয়ামী লীগ ফিরিয়ে আনার চক্রান্তে তারা জড়িত রয়েছেন। দেখেন, আমাদের প্রধান উপদেষ্টা তিনি সবার কাছে গ্রহণযোগ্য, বাংলাদেশের মানুষের কাছে যেমন গ্রহণযোগ্য ঠিক একইভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলেও গ্রহণযোগ্য। কিন্তু তার আশপাশে যে আওয়ামী দোসররা এবং ভারতীয় রয়ের এজেন্টরা রয়েছে তাদের মাধ্যমে আসলে কোনোভাবেই রাষ্ট্র সংস্কার এবং গণহত্যার বিচার দ্রুত সময়ের মধ্যে হবে সেটি আসলে আমরা বিশ্বাস করতে পারছি না। এই যে সরকারের 8.5 মাস অতিবাহিত হয়েছে, রাষ্ট্র সংস্কারের কোনো ছিটেফোঁটা আমরা দেখছি না। সরকার আর কতদিনের মধ্যে আসলে রাষ্ট্র সংস্কার করতে চাই সেই প্রশ্ন আমরা করছি। এবং একই সাথে এই যে গণহত্যার বিচার, এই যে বিচার নিয়ে তালবাহানা, আওয়ামী লীগের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে এখনো পর্যন্ত, সচিবালয় আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, র্যাবে আওয়ামী লীগ, এই যে 2000 শহীদ, 30,000 আহত যোদ্ধা। দেখেন 28 অক্টোবর সেই সময় বিএনপি জামাত গণ অধিকার পরিষদের প্রায় 30,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলো, কিন্তু একটি গণ অভ্যুত্থান হয়েছে। এই গণ অভ্যুত্থানের পরেও এখনো পর্যন্ত 30,000 আওয়ামী লীগের পান্ডা সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করা হয়নি। বরং আমরা জানতে পারছি কোনো উপদেষ্টা আওয়ামী লীগের ডামি এমপিদের জামিন করাতে আদালতের উপরে হস্তক্ষেপ করছে। গতকাল আমার নিজ জেলা ঝিনাইদহতে সেখানকার একজন ডামি এমপি জামিন পেয়েছে। এর আগে আমার নিজ আসন ঝিনাইদহ 2 আসন, সেখানকার একজন ডামি এমপি আওয়ামী লীগের নেতা তারা জামিন পেয়েছে। এই যে বিভিন্ন জায়গায় সাবের মান্নানরা জামিন পাচ্ছে, সরকারের উপদেষ্টাদের সহযোগিতায় তারা এই জামিন পাচ্ছে। সরকার যদি এইভাবে আওয়ামী লীগের পুনর্বাসন করে এবং একই সাথে আমাদের প্রধান উপদেষ্টা নিজেও বলে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিবে কি নিবে না সেটি তাদের দলীয় সিদ্ধান্ত, এই ধরনের বক্তব্য এবং সরকারের উপদেষ্টাদের কার্যক্রম সেটি আসলে মানুষকে আশাহত করছে। এই কারণেই দেখেন শুরুতে সরকারকে মানুষ বলেছে যে সরকার থাকুক, রাষ্ট্র সংস্কার করুক, কিন্তু এখন কিন্তু ভিন্ন মত, এখন মানুষের ভিতরে একটি মিশ্র প্রতিক্রিয়া। আমরা সরকারকে বলবো রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব কমিয়ে আনেন এবং দ্রুত সময়ের মধ্যে নির্বাচনের একটি রোডম্যাপ ঘোষণা করেন। অন্যথায় নির্বাচন নিয়ে যদি অনিশ্চয়তা তৈরি হয়, ধোঁয়াশা তৈরি হয়, সেক্ষেত্রে সংকট আরো বেশি ঘনীভূত হবে এবং আরেকটি 1-11 ঘটার সম্ভাবনা থাকবে। সর্বশেষ যেটি বলবো, প্রধান উপদেষ্টার উপরে আমাদের সকলের আস্থা বিশ্বাসের জায়গাটা রয়েছে, আমরা তার উপর ভরসা রাখতে চাই, কিন্তু অন্যান্য উপদেষ্টাদের উপর আমাদের কোনো ভরসা না। আজকে প্রেস ব্রিফিং থেকে এটা পরিষ্কার করলাম যে আমরা মনে করতেছি যে সংকটময় পরিস্থিতি তৈরি হয়েছে সেটার জন্য অনতি বিলম্বে স্থানীয় সরকার নির্বাচন দিয়ে দেওয়া উচিত এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়া এই নির্বাচন কমিশনের পক্ষে সম্ভব নয়, সেই আস্থাটা আমরা রাখতে পারতেছি না। কারণ তারা পক্ষপাতমূলক আচরণ করছে, তারা সংস্কার প্রস্তাবনা আমলে নেয়নি এবং তাদের যে গঠন প্রক্রিয়া সেখানেই ত্রুটি রয়েছে। ফলে আমরা প্রথমে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানাচ্ছি। নতুন স্থানীয় সরকার নির্বাচন করলে জনপ্রতিনিধি আসবে, নাগরিক সমস্যাগুলো লাঘব হবে এবং এই যে বিভিন্ন আগের অবৈধ নির্বাচন আমরা বলতেছি যে নির্বাচনগুলো অবৈধ ছিল এবং ওই আমলে ফ্যাসিবাদ বিরোধী সবগুলো পক্ষ আমরা প্রত্যাখ্যান করছি। এখন সেই নির্বাচনের তো আমি বলতে পারি না আমি সেটার বৈধ মেয়র বা প্রার্থী, এটা আসলে দ্বিচারিতা। তো সেই জায়গা থেকে স্থানীয় সরকার নির্বাচনের মাধ্যমে আসলে এই সমস্যাগুলোর সমাধান করা প্রয়োজন। ফলে সরকারের কাছে আমাদের দাবি যাতে আমরা দ্রুত সেই ধরনের ব্যবস্থা নিয়ে নির্বাচন কমিশনকে পুনর্গঠন করে আমরা স্থানীয় সরকার নির্বাচনের দিকে আমাদের দ্রুত যেতে হবে। 5ই আগস্টের পর থেকে যে কোনো কিছুকেই 5ই আগস্টের পর থেকেই তো আসলে বাংলাদেশের সমগ্র সব কিছুর আলোচনার কেন্দ্রবিন্দুকে জাতীয় নির্বাচনে নিয়ে আসা হয়েছে পরিকল্পিতভাবে এবং আমরা তো জাতীয় নির্বাচনের বিরোধিতা কেউই কখনো করিনি এবং আমাদের এনসিপির কিন্তু আমাদের অবস্থান প্রধান উপদেষ্টা যেই সময়ে সীমা দিয়েছেন ডিসেম্বর থেকে জুন, আমরা কিন্তু সেটাকে সমর্থন করেছি যে এর মধ্যেই নির্বাচন হতে পারে। তবে নির্বাচনের জন্য আমরা বিচার এবং সংস্কারের কথা বলেছি এবং নির্বাচনটা গণপরিষদ নির্বাচন একই সাথে করতে হবে সেই কথাটা আমরা বলেছি নতুন সংবিধানের জন্য। স্থানীয় সরকার নির্বাচনের দাবিটা বা আলাপটা কিন্তু আজকেই হঠাৎ আমরা দিচ্ছি না, এটা এর আগেও দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন যে ত্রুটিপূর্ণ এটাও আজকে আমরা প্রথম দিচ্ছি না, এটাও আমরা এর আগে দিয়েছি। ফলে আমরা নতুন কোনো কথাই বলছি না, বরং উদ্ভূত যে পরিস্থিতি সেই পরিস্থিতির একটা সমাধান হিসেবে একটা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব কর্তব্য এই সময়ে বক্তব্য রাখা এবং কর্মসূচি নিয়ে জনগণের ভিতরে হাজির হওয়া। আমরা আমাদের দায়িত্বটা কেবল পালন করছি। এছাড়া আমরা
যদি বিএনপির সংখ্যা থাকে বা অন্য কোনো দলের সংখ্যা থাকে জাতীয় নির্বাচন পিছানো, বা সেক্ষেত্রে আমরা তো বলি নাই যে জাতীয় নির্বাচন পিছিয়ে স্থানীয় সরকার নির্বাচন করতে হবে। প্রয়োজনে গণপরিষদ নির্বাচন ও জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা হয়ে যাক, তারিখ ঘোষণা হয়ে সবাইকে আশ্বস্ত করেই তার আগে স্থানীয় সরকার নির্বাচনটি দিক, আমাদের সে বিষয়ে কোনো আপত্তি নেই। কিন্তু এখন যে সারা দেশে নাগরিকরা সেবা পাচ্ছে না এবং এই অবৈধ নির্বাচনগুলোর প্রার্থীরা আদালতে দৌড়াদৌড়ি করছে নিজেদের একটু ক্ষমতার লোভে, একটু পদের লোভে, এগুলো একটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছে। ফলে এই সংকট থেকে বের হতে হলে স্থানীয় সরকার নির্বাচন দিতে হবে এবং স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার মাধ্যমে আসলে জাতীয় নির্বাচনের পরিবেশ তৈরি হবে। এই সরকার, এই প্রশাসন, নির্বাচন কমিশন কতটুকু সক্ষম সেটাও আসলে প্রমাণ হবে, কারণ দীর্ঘদিন বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন কিন্তু আসলে ছিল না। ফলে সেই আস্থার জায়গাটা আরও বেশি তৈরি হবে। সেই জায়গা থেকে আমরা বলছি যে এই সময়সীমায় জাতীয় নির্বাচন এবং গণপরিষদ নির্বাচনের জন্য দেওয়া হয়েছে, সেই সময়সীমাকে মাথায় রেখে আমরা বলছি যে আগে স্থানীয় সরকার নির্বাচনটি হতে পারে এবং তার জন্য অবশ্যই যে নির্বাচন কমিশন আছে সেই নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে। দ্বিতীয়টা থেকে যদি বলি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তারা তাদের মতো কাউন্সিল করে নতুন নেতৃত্ব নির্বাচন করার কথা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিন্তু স্বতন্ত্রভাবে, স্বাধীনভাবে পরিচালিত হবে। জাতীয় নাগরিক পার্টি একটা রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা গণ-অভ্যুত্থানের প্ল্যাটফর্ম। আমরাও সেই প্ল্যাটফর্মের নেতৃত্বে ছিলাম, আমরা এখন সাবেক হয়েছি। তো আমরা আশা করি দ্রুত সময়ের মধ্যেই তারা তাদের যেই কাউন্সিল, সেই কাউন্সিল করে তাদের নতুন কেন্দ্রীয় নেতৃত্ব নির্বাচন করলে সারা দেশের যে শৃঙ্খলা, সেই শৃঙ্খলাটি দ্রুত আয়ত্ত আসবে। আর গতকাল ধানমন্ডির বিষয়ে যেটা বলছেন সেটা আমরা শুনতে পেয়েছি, আমরা সেই বিষয়ে তদন্ত করছি, খতিয়ে দেখছি। আর প্রথম প্রশ্নটা ছিল যে আপনার জিম্মি করার বিষয়ে। আমরা কিন্তু গণতান্ত্রিক প্রক্রিয়াতেই আন্দোলনে দাবি আদায়ের কথা বলছি। এখন আপনি দেখবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের যে বিষয়টি, সেটি কিন্তু আসলে আমরা যখন একদম শেষ সীমায় চলে গিয়েছিলাম, গত 9 মাস ধরে যখন কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছিল না, সেটা কিন্তু শেষ সীমায় যাওয়ার পরে কিন্তু আমরা নিয়েছি। আমরা কিন্তু প্রথমেই যে গিয়েছি এরকম না, বরং আমরা 5ই আগস্টের পর থেকে বিভিন্নভাবে আমরা বলে আসতেছিলাম। যখন আমরা সরকারের ভিতরে ছিলাম তখন আমরা বলেছি, যারা বাইরে ছিল তারা বলছে। ফলে ইলেকশন কমিশন পুনর্গঠনের দাবিটাও আমরা কিন্তু বলে আসছিলাম অল্প অল্প করে। কিন্তু আমরা যখন দেখলাম যে এই ইশরাক হোসেন মামলার যে বিষয়টা, একেবারে সরাসরি ইলেকশন কমিশন এই সংকটটা তৈরি করেছে। তারা এই মামলায় কোনো কন্টেস্টই করেনি এবং তারা আপিলও করেনি। ফলে এটা খুবই স্পষ্ট যে তারা একটা দলের পক্ষ নিচ্ছে, একটা প্রার্থীর পক্ষ নিচ্ছে এবং এই ধরনের সংকট যে সামনে তারা করবে না, এবং এই নির্বাচন কমিশনের উপরে জাতীয় নির্বাচন বা যে কোনো নির্বাচনের উপর আস্থা তো আমরা রাখতে পারছি না। ফলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা দাবি জানাচ্ছি, কালকে ইলেকশন কমিশনের সামনে যাব, আমরা তাদেরকে দাবি জানাবো। এরপরে আন্দোলনের পরিস্থিতি অনুযায়ী আমাদের দাবি দেওয়া যদি কর্ণপাত না করানো হয়, সেই অনুযায়ী আমরা আমাদের দাবি আন্দোলনের তীব্রতা বৃদ্ধি। উত্তর সিটি কর্পোরেশনের যিনি প্রশাসক রয়েছেন মোহাম্মদ এজাজ, ওনার সাথে এনসিপির কোনো সম্পর্ক নাই। এই অভিযোগ যারা করতেছেন তারা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে এই অভিযোগটা করতেছেন। আর দ্বিতীয়ত যে তাকে একটা ট্যাগ দেওয়া হচ্ছে একটা সংগঠনের, এই সংস্কৃতি কিন্তু আমরা আগের আমলে দেখেছি। শেখ হাসিনার আমলে এরকম জঙ্গি, হিজবুত তাহরির যাকে তাকে বলে দেওয়া হয়েছে। এজাজ সাহেবকে প্রশাসক কিন্তু আজকে দেওয়া হয়নি, বেশ সময় হয়েছে, এবং তখন কিন্তু আমরা এই ধরনের কোনো কথা শুনি না। এখন আমরা দেখতে পাচ্ছি কিছু দল বা কিছু রাজনৈতিক লোক তারা টেন্ডার পাচ্ছে না বা তারা না ধরনের অবৈধ দাবি দেওয়া করতেছে, সেই সুপারিশ আমলে না নেওয়ায় তার বিরুদ্ধে অভিযোগ করতেছে। ফলে তার বিরুদ্ধে যদি কেউ অভিযোগ করে থাকে, সেটি সরকারের আসলে চিন্তা ভাবনা করা উচিত, সেটা তদন্ত করা উচিত, এবং এটা যদি মিথ্যা হয়, যারা এই অভিযোগগুলো করছে রাজনৈতিক উদ্দেশ্যে, তাদের বিরুদ্ধে আসলে ব্যবস্থা নেওয়া উচিত। আমরা আশা করি যে সরকার কোনো দলের পক্ষ নয়, জনগণের পক্ষে অবস্থান গ্রহণ করবে। কোনো দলকে সন্তুষ্ট করা এই অন্তর্বর্তী সরকারের, গণ-অভ্যুত্থান পরবর্তী সরকারের দায়িত্ব না আসলে, বরং এই মুহূর্তে বাংলাদেশ রাষ্ট্রের জন্য, জনগণের জন্য কোনটি বেশি সুবিধাজনক, কোনটি রাষ্ট্রের জন্য কল্যাণকর, সেই বিবেচনা করা উচিত। আমাদের যেটা বিবেচনা আমরা সেটা বলেছি, অন্য যে কোনো আরও 10টা দলের বিবেচনা তারা বলবে, এবং জনগণের জন্য যেটা কল্যাণকর হবে সেই ধরনের সিদ্ধান্ত আসলে আসা উচিত। বিএনপি স্থানীয় সরকার নির্বাচন চায় না, তার অনেক রকম যুক্তি তারা দেখিয়েছিল। আওয়ামী পর্যন্ত টাকা কেন গ্রেপ্তার করলো? আপনি কলার ধরছেন কেন? ভাই কলার কেন ধরছেন আপনি? কেন কলার ধরছেন? আমরা কেন কি করছি? আমরা কি করছি? মামলা করতে জানতে চাচ্ছি। একজন ফ্যাসিস্টের পক্ষ নিচ্ছে আছি, এই আসি পুলিশ একজন ফ্যাসিস্টের পক্ষ নিচ্ছে, আমরা মামলা করতে চাইতে চাইছি। ঠিক আছে, এখানে আওয়ামী লীগের ফ্যাসিস্ট ঢুকে আছে।